কেমিক্যাল চেঞ্জ যার ধারাবাহিকভাবে আমরা আজকে অ্যাসিড এবং ক্ষারের হচ্ছে যে বিয়োজন ধ্রুবক বা তাদের তীব্রতার ক্রম এই পার্টগুলো একটু দেখব। তার সাথে আমাদের একটু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে যে পিএস এর একটা ছোটো একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে যে হয়তো কোশ্চেনটা আমি বলেছি যে পিএস এবং পিওএস সেটা কি হয়, সমান হয়, এবং পিএস এবং পিওএস দুইটাই সমান, মানে হচ্ছে দুইটা 7 করে, ঠিক আছে? তো এটা কখন হবে সমান? সাপোজ আমি যদি পানির কথা বলি, তাহলে তার পিএস এবং পিওএস দুইটাই সমান এবং 7 করে। অর্থাৎ যেগুলো নিউট্রাল, যে পদার্থগুলো নিউট্রাল তাদের পিএস এবং পিওএস দুইটাই সমান এবং দুইটাই 7 করে, ঠিক আছে? তো পরীক্ষায় আসলে এটা দেখাতে বলে 2 নাম্বারের জন্য যে পিএস প্লাস পিওএস ইকুয়াল 14, এটা দেখাইতে হয়। তো দেখানোর প্রথম ওয়াইটাই হচ্ছে যে পানি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তো দুইটার গণমাত্রার গুণফল কিন্তু হচ্ছে 10⁻⁻14। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যে সাধারণ ফর্মুলা, বা আমাদের এটা জানার সাধারণ জ্ঞান আর কি, এটা অবশ্যই তাত্ত্বিক তথ্য। তো আমি যদি উভয় পক্ষে যদি লগ দ্বারা যদি গুণ করে দিই, মাল্টিপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে গুণ আকারে ছিল, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ লগ এস, আর এখানে লগ হাইড্রোক্সিল, আর এখানে লগ 10⁻⁻14। তো এটা দিতেই হবে এমন না, এটা দেওয়ার দরকারও নাই। এটা না দেওয়া মানে আসলে লগ বলতে লগ 10ই বোঝায়। তো আমি যদি এখানে এই যে, যেহেতু এখানে ছিল আমার লগ 10⁻⁻14, যেহেতু এখানে আমি বলছি যে লগ দ্বারা লগ 10ই বোঝায়, দেখো এখানেও 10 এখানেও 10, তার মানে আমরা এরকম সূচক বা লগারিদমে যে আমাদের ডাটা ছিল, সাপোজ যদি এরকম হইতো যে লগ এ টু হোল টু দি পাওয়ার এম, তখন আমরা লিখতাম এম ইন্টু লগ এ ইন্টু এ। তো যখন এটা যখন একই রকম হয়, তখন তাদের মানটা কত হয়? 1 হয়। তার মানে আলটিমেটলি এখানে যেটা, সেটাই হচ্ছে যে এটা সেই টোটাল মানটা। তো এখানেও তাই হয়েছে, মানে লগ 10 এটার মান হচ্ছে 1, আর -14 যেটা উপরে ছিল পাওয়ার রূপে, সেটা আগে এসে বসেছে, এবং যেহেতু মাইনাস ছিল মাইনাসটাও আছে। দেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে উভয় পক্ষে -1 দ্বারা আমরা গুণ করে দিয়েছি, অর্থাৎ এখানেও মাইনাস এখানেও মাইনাস, আর এটা প্লাস হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন কেন মাইনাস করছি? কারণ আমরা জানি যে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএস বলে, এই জন্য এটার আগে ঋণাত্মক নিয়ে আসছি। একইভাবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএস বলে, এই জন্য নেগেটিভ আনছি, বা নেগেটিভ অটোই চলে আসছে বলতে পারো। অর্থাৎ এখানে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস থাকার কারণে পিএস লিখছি, প্লাস এখানে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন থাকার কারণে পিওএস লিখছি, এটার মান হচ্ছে 14। তাহলে দেখো আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে, খুব সহজে এটা প্রমাণিত হয়েই গেল যে আমাদের পিএস এবং পিওএস হচ্ছে 14। আর এই সুতরাং যে আমি যেটা লিখলাম, এটা প্রকৃতপক্ষে একটা কথা লিখে আসতে হবে যে যেগুলো নিউট্রাল যে পদার্থগুলো আছে তাদের হচ্ছে যে পিএস এবং পিওএস সমান, এবং সেটা 14 করে। এরপরে আমরা আরও দুইটা ঘনমাত্রার সাহায্যে পিএস বা পিওএস নির্ণয় করি। আমাদের এখানে দিয়েছে যে 0.01 মোলার সোডা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সিল, সেই ক্ষেত্রে আমি যদি এটাকে সোডিয়াম হাইড্রোক্সিল আয়নকে যদি ভাঙাই, তাহলে সোডিয়াম পাচ্ছে, হাইড্রোক্সিল আয়ন পাচ্ছে। তো সোডিয়াম হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি এত হয়, হাইড্রোক্সিল আয়নের, এখানে তো হাইড্রোজেন প্লাস নাই, আমাকে হাইড্রোক্সিল আয়ন দিয়ে কাজটা করতে হবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা জানা মানে হচ্ছে আমি পিওএস জানতে পারবো, আর পিওএস জানা মানে হচ্ছে যে আমি 14 থেকে পিওএস বাদ দিলে পিএসটা পেয়ে যাব। কারণ আমরা জানি পিএস এবং পিওএস এর যোগফল হচ্ছে 14, যে কোনো একটা যদি জানি তাহলে বাকিটা অটো জেনে যাব, ঠিক আছে? তো এখানেও একই রকম। এটা লেখার কারণ হচ্ছে যে আমার আগে 2টা হয়ে যায় কিনা, 3টা হয়ে যায় কিনা, এখানে হয় না। অর্থাৎ এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সিলের ঘনমাত্রা যা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও তা, ঠিক আছে? অর্থাৎ 0.01। তার মানে পিওএস আমি পেয়ে যাচ্ছি, কারণ পিএস এর সূত্র আমি জানি, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, জাস্ট ক্যালকুলেটার চাপ দিলে পেয়ে যাচ্ছি 2। যেহেতু আমি পিওএস বের করে ফেলছি, তাহলে পিএস এর মান হবে 14 বিয়োগ পিএস, অর্থাৎ 2, সেক্ষেত্রে আমি পাচ্ছি 12। অর্থাৎ
আমার এত মোলার ঘনমাত্রা বিশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সিলের পিএস হচ্ছে 12 বা পিওএস হচ্ছে 2। এরপর আসো একইভাবে এখানে যদি একটু দেখি, তারও ব্যতিক্রম নয়, 0.01 মোলার সোডিয়াম কার্বনেট। এই ক্ষেত্রে আমি যদি সোডিয়াম কার্বনেটকে ভাঙাই, দেখো আমি 2টা সোডিয়াম পাচ্ছি এবং কার্বনেট পাচ্ছি একটা, অর্থাৎ 2 মোল সোডিয়াম, ঠিক না? এখন এখানে তো বলতেই পারো যে এখানে তো আমার হাইড্রোক্সিল আয়নটা নাই, তাহলে আমি এখানে কিভাবে কাজটা করব, ঠিক না? যে এখানে আমি কিভাবে কাজটা করতে পারি, এখানে আমার যেটা ক্ষার অর্থাৎ আমার পজিটিভ যে আয়নটা আছে, অর্থাৎ ক্ষারক, আমি যেহেতু এটা যেহেতু ক্ষারীয় মৌলেরই তো আমরা পিওএসটা বের করি, বা ওখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ধরে নিই। তো এখানে সোডিয়াম কিন্তু একটা ক্ষার জাতীয় মৌল, হ্যাঁ। তো এই ক্ষার জাতীয় মৌলের যে ঘনমাত্রাটা হবে সেটাই আসলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা হবে, এটা মনে রাখতে হবে। তো এখন সোডিয়াম হাইড্রোক্সিলের ঘনমাত্রা ছিল 0.01 এবং সেটা 1 মোল। আমি যখন যৌগটাকে যখন ভাঙালাম তখন দেখলাম সোডিয়াম আছে 2 মোল। এই জন্য হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমাকে এই ঘনমাত্রার সাথে 2 দিয়ে গুণ দিতে হবে। ওকে, তাহলে আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি, দ্যাটস মিনস আমি পিওএস পেয়ে গেছি। পিএস এখানে কত, নিচে আনসার দিতে পারবা যে এখানেও পিএস কিন্তু আসলে 14-2 মানে 12। এই প্রশ্নটা একটু মানে এর আগেরগুলো থেকে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমাকে এখানে সরাসরি ঘনমাত্রা দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে বলছে যে 1% সোডিয়াম কার্বনেটের পিএসটা নির্ণয় করতে হবে বা কত। তো একই রকম আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি, সেই ক্ষেত্রে কার্বনেটকে যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি 2টা সোডিয়াম এবং পাচ্ছি একটা কার্বনেট। এই ক্ষেত্রে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে যে ঘনমাত্রা দিয়েছে তার সাথে আমি 2 দিয়ে গুণ দিব। এখন আমাকে তো ঘনমাত্রা সরাসরি দেয় নাই, আমাকে ঘনমাত্রাটা বের করে নিতে হবে, অর্থাৎ এসটা আমাকে বের করে নিতে হবে। এস নির্ণয়ের সূত্র হচ্ছে 1000W ডিভাইডেড বাই এমবি, 1000W/MB। যখন 1% বলছে, 1% অর্থাৎ 100-এর মধ্যে 1, তার মানে এখানে বি পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে বি এর মান 100 আর ডব্লিউ এর মানটা হচ্ছে 1। 1% দ্বারা কি বোঝায়, যে বি হচ্ছে 100, ডব্লিউ হচ্ছে 1, এগুলো মনে রাখতে হবে। আর এম কীভাবে নির্ণয় করব, সোডিয়াম কার্বনেটের যে পারমাণবিক ভর সেটাই হচ্ছে এম, এবং সেটা যোগ করে পাবা 106। তাহলে সব কিছু আমার কাছে আছে, আমার কিন্তু এস অনায়াসে বের হয়ে গেল, অর্থাৎ আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কিন্তু বের হয়ে গেছে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের পিওএস বের হয়ে যাবে, আর পিওএস বের হলে পিএসটা অটো বের হবে, 14 থেকে বিয়োগ দিলে বের হয়ে যায়। তো এই ছিল টুকিটাকি ম্যাথ। তোমার বইতে, যে কোনো বই অথবা তোমার সহায়ক গাণিতিক বই, ওখানে অসংখ্য পিওএস এর ম্যাথ থাকবে, সেগুলো আমিও তারপরেও কম দেখাই নাই, মেবি 10টার মতো দেখিয়েছি এই পর্যন্ত পিএস এর ম্যাথগুলো। এগুলো একটু ক্লিয়ারলি দেখলেই হয়ে যাবে যে আমাকে আমার শুধুমাত্র পিএস বা পিএস যেটাই নির্ণয় করতে বলুক, আমার হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা অথবা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যে কোনো একটা ঘনমাত্রা দিলে বা জানতে পারলে আমি কিন্তু পিওএস বলো পিএস বলো নির্ণয় করতে পারি, কারণ একটা নির্ণয় করে ফেলতে পারা মানে অপরটা অটো বের হয়ে যাবে 14 থেকে বিয়োগ দিলে। এবার আসো অ্যাসিড বিয়োজন ধ্রুবক জিনিসটা এবং ক্ষার বিয়োজন ধ্রুবক, এই দুটো জিনিস বুঝতে একেবারে কম সময় লাগবে। খেয়াল করো, আমার একটা যৌগ নিলাম আমি, সেটা হচ্ছে যে আমার হাইড্রোজেন এর সাথে বিতে একটা যৌগ, ঠিক আছে, এই একটা যৌগ নিলাম যেটা হচ্ছে যেটা আমি এটাকে এসিড রিপ্রেজেন্ট করতেছি, এবং এটা হচ্ছে পানি, এর সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে H3O বা হাইড্রোজেন প্লাসও বলতে পারো। প্লাস হচ্ছে যে আমার এই যে আয়নটা ছিল সেটা তৈরি হয়েছে, অথবা বিক্রিয়াটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে হাইড্রোজেন প্লাস, কারণ তোমার হচ্ছে যে H3O প্লাস যেটা, এটাই আসলে হাইড্রোজেন প্লাস, একই কথা, এবং হচ্ছে যে A নেগেটিভ। এক্ষেত্রে আমার যখন একটা বিক্রিয়া দেওয়া থাকে বা বিক্রিয়াকে যখন আমরা ভাঙাতে পারি, সেক্ষেত্রে তার সাম্যদ্রুবক কে নির্ণয়, বারবার এটা কিন্তু সাম্যদ্রুবক দেখো বারবারই আসতেছে। সাম্যদ্রুবকের সূত্র মানে সহজে মনে রাখার টেকনিক হচ্ছে যে বিক্রিয়ার ডান পাশের অংশ নিচে, ডান পাশের অংশ উপরে আর বাম পাশের অংশ নিচে। তো ডান পাশে আমার কী ছিল, হাইড্রোজেন প্লাস এবং ছিল A নেগেটিভ, এই দুইটা ছিল। এরপরে আর এইখানে বাম পাশে ছিল SA এবং ছিল H2O, এদেরকে আমরা নিচে অর্থাৎ ঘনমাত্রার গুণফল আকারে এদেরকে নিচে আর ওদেরকে উপরে লিখলাম। এখন এখানে যে পানিটা ছিল, এই যে পানিটা ছিল, এর সাথে আমি সাম্যদ্রব্যকের গুণ দিয়ে বাম পাশে লিখলাম। লেখার পর আমার এরকম একটা অংশ বা তৈরি হয়েছে। এই যে অংশটা তৈরি হয়েছে এটাকে বলা হয় যে আমার
অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তার মানে কে হচ্ছে সাম্য ধ্রুবক, আর কে সাথে যখন পানির ঘনমাত্রা আমি যখন গুণ করব তখন যে আমার ধ্রুবকটা তৈরি হবে, অর্থাৎ কে এ বলতেছি, অ্যাসিডের ক্ষেত্রে হয়তো কে ভি বলবো, ঠিক আছে। তো এই যে কে এ, এটাই হচ্ছে আসলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এবং অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে যে আমার ডান পাশের অংশগুলা ডিভাইডেড বাই আমাদের পানি ব্যতীত যেটা ছিল তার ঘনমাত্রা। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা আমি ই লিখলাম নিচে, এখন প্রশ্ন করতেই পারো যে এখানে এটা আবার কি লিখে রাখছি, সেটা হচ্ছে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ অবশ্যই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এটা থাকতে হবে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে না থাকলে এটা সূত্রটা প্রযোজ্য নয়। অ্যাসিড বিয়োজনে যে ধ্রুবক আছে তার একক হচ্ছে মোল পার লিটার, অথবা এটাকে মোল পার লিটার না বলে আমরা ডেসিমিটারও কিউবও বলতে পারি। লিটার আর ডেসিমিটার কিউব একই জিনিস। এরপরে আসো এক্সাম্পল দিলাম একটা, সেটা হচ্ছে যেমন দেখো একটা বিক্রিয়া এখানে লেখাই আছে যে আমাদের ইথানোয়িক অ্যাসিডের সাথে পানির বিক্রিয়া, তারপরে এখানে এটাকে ভাঙালাম। হ্যাঁ, ভাঙার পরে দেখো আমার বাম পাশে যে দুটো পার্ট ছিল তাদের ঘনমাত্রার গুণফল আকারে লিখলাম, ডিভাইডেড বাই পানি ব্যতীত যেটা আছে সেটাকে লিখলাম, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। একইভাবে ক্ষার ধ্রুবকটাও দেখো খুবই সিম্পলি, সেটা হচ্ছে যে আমি একটা ক্ষার নিলাম, একটা পানি। তো এই ক্ষেত্রে আমি আশা করি এটা বোঝানোর দরকার হবে না যে আসলে ক্ষারের বিয়োজন ধ্রুবক কীভাবে নির্ণয় করব। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমি পানি ব্যতীত বাকি অংশগুলোকে অর্থাৎ ডান পাশের অংশকে উপরে, পানি ব্যতীত বাম পাশের অংশকে নিচে লিখেছি, ঠিক আছে। অর্থাৎ ডান পাশ উপরে বাম পাশ নিচে, বাট বাম পাশের পানি যেটা অংশ সেটাকে আমি লিখি নাই। তো এটা আবার অ্যাসিড হোক আর ক্ষার হোক, হয়তো আমরা এখানে ক্ষার ধ্রুবক কেন বলতেছি, কারণ ক্ষার ছিল, ওখানে অ্যাসিড কেন বলছি, কারণ অ্যাসিড ছিল, এই জন্য অ্যাসিড বিয়োজন ধ্রুবক বা ক্ষার বিয়োজন ধ্রুবক। এখানে বিয়োজন ধ্রুবক বলতে বোঝাচ্ছে আমার অ্যাসিডটা ভেঙে যাওয়া, দেখো, বা ক্ষারটা ভেঙে যাওয়া। এখানে দেখো ক্ষারটাই কিন্তু ভাঙছে, বি পজিটিভ এবং হাইড্রোক্সিল নেগেটিভ, আর এখানে দেখো অ্যাসিডটাই ভাঙছে, অর্থাৎ এস পজিটিভ এবং এ হচ্ছে নেগেটিভ, কিন্তু পানির কিছুই হয় না, এই জন্যই পানিকে আমরা নিই না, এই জন্যই বলছি ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ যেখানে আমাদের একটা সাম্য অবস্থায় থাকবে। তো এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে সোডিয়াম হাইড্রোক্সিল এবং তার সাথে পানি। তো আমি যদি এটার এই যে সোডিয়াম হাইড্রোক্সিল যে ক্ষারটা আছে তার বিয়োজন ধ্রুবকটা হবে কে বি ইকুয়াল সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়নের হচ্ছে ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সিলের ঘনমাত্রা। তো এই ছিল আমাদের বিয়োজন ধ্রুবক, এবং খুবই সহজ একটা জিনিস। এখানে একটা কথা বলছি যে মনে রাখার সুবিধার্থে, আমাদেরকে এ দ্বারা কী বোঝায়, বিয়োজন ধ্রুবক সমানুপাতিক অ্যাসিডের তীব্রতা, বা ক্ষারের বিয়োজন ধ্রুবক সমানুপাতিক ক্ষারের তীব্রতা, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি হবে ওই অ্যাসিডটা তত বেশি তীব্র, বা ক্ষারের বিয়োজন ধ্রুবক যত বড় হবে বা যত বেশি হবে ওই ক্ষারটা তত বেশি তীব্র, এটা মনে রাখবা। তো অর্থাৎ তীব্র ভাঙ্গা মানে হচ্ছে যে আমার বিয়োজন ধ্রুবক মানে যে অ্যাসিডটা খুব দ্রুত বিয়োজিত হয় বা খুব দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে সে তো তীব্র, ঠিক না, এই জিনিসটাই বুঝেছি আর কি। তো আমরা এখানে এরকম দুই একটা এমসিকিউর জন্য কয়েকটা ডাটা আমরা দেখি, এই জিনিসগুলো একটু খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব যে হাইড্রাসিড সমূহের, হাইড্রাসিড বলতে হাইড্রোজেন এবং হচ্ছে যে এর সাথে যে আমাদের লবণ উৎপন্নকারী যৌগগুলো অর্থাৎ হ্যালোজেন যেটা আছে, যদি হাইড্রোজেনের সাথে তারা যদি থাকে তাহলে তাদের হচ্ছে যে ক্রমটা কীরকম হবে, ঠিক না। তো সেই ক্ষেত্রে বলছে তীব্রতা তাদের ঋণাত্মক আয়নের যে আকার আছে, হ্যাঁ, আমার ঋণাত্মক আয়ন বলতে এখানে কোনটাকে বোঝায়, হাইড্রোজেন এবং যদি আমার হ্যালোজেন থাকে সেই ক্ষেত্রে ঋণাত্মক আয়নটা হবে ওই হ্যালোজেনটা, ঠিক না। ওই হ্যালোজেনের বা ওই 17 নম্বর গ্রুপের তারা তো ঋণাত্মক, ওই ঋণাত্মক আয়নের আকারের উপর আমার ওই অ্যাসিডটার বা অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে। ঋণাত্মক আয়ন যত বড় তার অনুস্থিতিশীলতা তত কম, ঠিক আছে। আমি যদি ক্রমটা দেখাই যে এখন দেখো যে হাইড্রোজেন এবং হ্যালোজেনের এর আকারের ক্রম সমানুপাতিক বিয়োজন ধ্রুবক, মানে এদের আকারটা হচ্ছে যত বড় হবে এদের বিয়োজন ধ্রুবকও তত বেশি হবে, আর বিয়োজন ধ্রুবক বেশি হওয়া মানে অ্যাসিডটা তত বেশি তীব্র। আমি যদি এখানে তিনটা অ্যাসিডের কথা পরে বলি, এখানে আছে আয়োডিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে ক্লোরিন। এখানে যদি ভালো করে যদি খেয়াল করো, এই আয়োডিন, ব্রোমিন এবং আমার ক্লোরিনের ক্ষেত্রে কোন আয়নটার আকার হচ্ছে বড়, নিঃসন্দেহে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। তাহলে এখানে আমার এদের সমন্বয়ে তাহলে যার আকার বড় হয়েছে, যে হ্যালোজেনটার আকার বড় তার সমন্বয়ে গঠিত অ্যাসিডের তীব্রতা কি হবে, বেশি হবে।
এখানে আয়োডিনের আকার বড়, এই জন্য আয়োডিনের সাথে হাইড্রোজেন সমন্বয়ে যে অ্যাসিডটা তৈরি হয়েছে তার তীব্রতা আমার হাইড্রোব্রোমিন অপেক্ষা বেশি হয়েছে, বা তারও তীব্রতা হাইড্রোক্লোরিক অ্যাসিড অপেক্ষা বেশি হয়েছে। কারণটা কি? কারণ খেয়াল করবা, এখানে আয়োডিন, এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন। আয়োডিনটা বড়, এই জন্য তার তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন, এই জন্য তারপরে তার তীব্রতা, এরপরে ক্লোরিন, এই জন্য এটা ক্লোরিন হলে তারপরে ক্লোরিন হতো। এরপর আসলে আমরা আরও একটি ক্রম দেখব, সেটা হচ্ছে অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয়, অক্সি অ্যাসিড মানে অক্সিজেন থাকবে, ওই অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুটা আমরা খেয়াল করব। বলছে ওই কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি, অনুপ্রান্তের হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন তত সহজে বিয়োজিত হয়, এবং প্রোটন বলতে হাইড্রোজেন প্লাসটা পরিত্যক্ত হয় বেশি। হাইড্রোজেন প্লাস পরিত্যক্ত বেশি হয়, এর মানে হচ্ছে আমার ওই অ্যাসিডটা বেশি তীব্র, কারণ হাইড্রোজেন প্লাস দ্বারা কিন্তু অ্যাসিডের তীব্রতাই রিপ্রেজেন্ট করে, আর হাইড্রোক্সিল আয়নের পরিত্যক্ততা বা বিয়োজন দ্বারা কিন্তু পিওএসকে রিপ্রেজেন্ট করে, বা আমার হচ্ছে যে ক্ষারের তীব্রতা রিপ্রেজেন্ট করে। এই ক্ষেত্রে অক্সি অ্যাসিড যে অ্যাসিডগুলো রয়েছে, এখন দেখো অক্সি অ্যাসিডগুলো চিনতে হবে, আমি এখানে লিখে রেখেছি, চিনা সবচেয়ে ভালো উপায়। অক্সি অ্যাসিডের বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে, আমার ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক তত বেশি হবে, আর বিয়োজন ধ্রুবক বেশি মানে ওই অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। আমি যদি এখানে কিছু মৌল উপরে কি লিখছি সেটা লক্ষ্য করার আগে দেখো, এখানে আমি লিখছি হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেন, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরেট, এরপর হচ্ছে আমার হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড, এরপর হচ্ছে আমাদের নাইট্রো অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে সালফাইড অর্থাৎ সালফেট, এরপরে হচ্ছে আমাদের সালফাইড, এরপর হচ্ছে এটা ছিল নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে যে আমাদের নাইট্রো অ্যাসিড, আর এটা ছিল হাইড্রোক্লোরেট, এটা ক্লোরেট ছিল, আর এটা হচ্ছে ক্লোরাইড বলতে পারো। তো এই ক্ষেত্রে আমার প্রতিটার সাথে দেখো অক্সিজেন রয়েছে, এবং তারা যেহেতু হাইড্রোজেন রয়েছে তার মানে এরা অ্যাসিড, এবং আমার যেহেতু অক্সিজেন রয়েছে এই জন্য অক্সি অ্যাসিড। এখন এদের আমি তীব্রতার ক্রম কিভাবে বলবো, যে এখানে তো সবগুলাই অ্যাসিড, কার তীব্রতা বেশি কার তীব্রতা কম, এটা আমি কিভাবে বুঝবো? পরীক্ষা হয়তো এখানে সবগুলো দিবে না, তোমাকে বলবে নিচের কোন অ্যাসিডটির তীব্রতা সবচেয়ে বেশি, বা নিচের কোন অ্যাসিডটির তীব্রতা সবচেয়ে কম, বা নিচের কোন অ্যাসিডের তীব্রতার কোন ক্রমটি সঠিক বা কোন ক্রমটি ভুল, এরকম হিউজ কোশ্চেন থাকে, বা নিচে কোনো একভাবে কোশ্চেনটা রিপ্রেজেন্ট করা থাকে। এখন এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যদি ভালো করে খেয়াল করো, এখানে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে আমাদের ক্লোরিন। তো তার যে জারণ সংখ্যাটা বের করতে পারো, দেখবে যে তার জারণ সংখ্যা হচ্ছে +1। কীভাবে +1 জারণ সংখ্যা বের করা শিখছো, এটা আমি তারপর আবার একটু বলে দিই। হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, লিখছো 1। এরপরে হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা জানো না, x দিয়ে রাখছো। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এবং টোটালি জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এখানে যদি কাজ করে x এর মানটা আলটিমেটলি পাবা কত? 1। এই জন্যই ক্লোরিনের জারণ সংখ্যা আসলে 1। এখানেও যদি একইভাবে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন, যদি কাজ করে দেখবা নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে 2, -2 দুগুণে হচ্ছে যে -4, আর হাইড্রোজেন হচ্ছে একটা, অর্থাৎ বাম পাশে -3, ডান পাশে গেলে 3, অর্থাৎ +3। একইভাবে এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল, তার জারণ সংখ্যা হচ্ছে 4, এখানে নাইট্রোজেনের 5, এখানে সালফারের 6, এখানে ক্লোরিনের 7। এই ক্ষেত্রে অর্থাৎ জারণ সংখ্যা বের করা আমি কিন্তু একটা দেখিয়ে দিয়েছি, তাও একটু অবশ্যই দেখবা, বের করা খুবই সহজ। এবং আরও সহজ কেন? কারণ হচ্ছে যে এখানে কেন্দ্রীয় মৌলটা, যে কেন্দ্রীয় মৌল তার আশেপাশে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা জানি +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা জানি -2। এইটা দিয়ে কাজ করলে আমাদের কিন্তু কেন্দ্রীয় মৌলটার জারণ সংখ্যা বের হয়ে যাবে। আর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, আমাদের ওই অ্যাসিডটার বিয়োজন ধ্রুবক তত বেশি, মানে তত দ্রুত বিয়োজিত হয়, অর্থাৎ অ্যাসিডটা বেশি তীব্র। যেহেতু এর জারণ সংখ্যা হচ্ছে +7, অর্থাৎ সবচেয়ে বেশি, এই জন্য এর বিয়োজন ধ্রুবক বা এই অ্যাসিডটার তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে এইভাবে ক্রমটা সাজানো হয়েছে। আমরা আরও একটা ক্রম দেখব, সেটা হচ্ছে ধনাত্মক জারণ মান একই হলে, ধনাত্মক জারণ মান যদি একই হয়, মানে একটু আগে তো আমরা দেখলাম যে এখানে 7, এখানে 6, এখানে 5, বা মানে ভিন্ন ভিন্ন, কিন্তু যদি একই রকম হয়, ধনাত্মক জারণ মান একই রকম হলে তখন কোনটা হচ্ছে যে বেশি তীব্র বলবো, কোনটাকে কম তীব্র বলবো? তখন সমস্যার সমাধানটা হচ্ছে, যদি একই হয়, কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্ব যার বেশি, তার অ্যাসিডীয় তীব্রতা মানও তত বেশি। তো
তাহলে যখন একই রকম হয়ে যাবে, সাপোজ দেখো আমার এখানে এই যে কেন্দ্রীয় মূল্য নাইট্রোজেন তার জারণ সংখ্যা হচ্ছে +5, এখানে যে কেন্দ্রীয় মূল্য আছে ফসফরাস তারও জারণ সংখ্যা +5। এখন এই দুটার জারণ সংখ্যা যেহেতু সমান, এই নীতি বলে তারা কিন্তু ইকুয়াল হওয়ার কথা, কিন্তু ইকুয়াল তো কখনো হয় না, নিশ্চয়ই জারণ মানে অ্যাসিডের তীব্রতা কম বেশি হবেই। তাহলে যখন সমান হয়ে যাবে তখন আমি কীভাবে বলবো? তখন নয়টা হচ্ছে যে কেন্দ্রীয় মূল্য যেটা রয়েছে আমি তাদের কী নির্ণয় করব? আমি তাদের চার্জ ঘনত্ব নির্ণয় করব। যেমন এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে আমার ফসফরাস। তো নাইট্রোজেন এবং ফসফরাসের ক্ষেত্রে কার হচ্ছে যে চার্জ ঘনত্ব বেশি? চার্জ ঘনত্ব বেশি মানে কোন মৌলটার আকার ছোট? এক্ষেত্রে নাইট্রোজেনের আকারটা হচ্ছে ছোট, ফসফরাসের আকারটা হচ্ছে বড়। তো যার আকারটা ছোট তার কিন্তু চার্জ ঘনত্ব বেশি, যার আকারটা বড় তার চার্জ ঘনত্ব কম। এটা আমরা কখন দেখব? যখন তাদের জারণ সংখ্যা সমান হবে, তারপরে কি আমরা দেখব চার্জ ঘনত্ব কার কম কার বেশি। যার চার্জ ঘনত্ব বেশি তার তীব্রতাও তত বেশি, তাহলে তার চার্জ ঘনত্ব কম, এই জন্য সেটা এই অপেক্ষা কম। আবার এখানে যদি দেখো একই রকম, এখানে নাইট্রোজেন ফসফরাস, আমি আশা করি এখানেও আর যুক্তিটা দেখাতে হবে না, একইভাবে এখানেও রয়েছে। এখন যদি আমাকে এটা তো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখন তিনটাকে যদি একসাথে দেখাতে বলে তাহলে আমি কীভাবে দেখাবো? প্রথমে আমাকে সাজাতে হবে এই নীতি অনুযায়ী, অর্থাৎ সবচেয়ে জারণ সংখ্যা যার বেশি হবে তারই তীব্রতা সবচেয়ে বেশি। এখন এই দুইটার তীব্রতা সবচেয়ে বেশি না, মানে দুইটার একসাথে তো বেশি, কিন্তু একটাকে আমরা ক্লিয়ার করে ফেলছি যে এটার বেশি, এই জন্য এটাকে আগে লিখলাম তারপরে একে লিখলাম। ঠিক আছে? মানে এমন নয় যে এটা লিখবো আগে তারপর এটা লিখবো, এমন কখনোই করা যাবে না। দুইটার সমান মানে এর অর্থ এই নয় যে এটা তো অবশ্যই বেশি তারপরে এটা, এমন না। এই দুইটা প্রায় কাছাকাছি, শুধুমাত্র এর ঘনত্ব বেশি বলে এর থেকে একটু বেশি, এই জন্য এটা সবার আগে বলবো, তারপরে এটা। এরপর এদের জারণ সংখ্যা 3, তারপর 3গুলোকে আমরা আনবো। যেহেতু দুইটাই 3 করে, তার মধ্যে এর ঘনত্ব বেশি ছিল, চার্জ ঘনত্ব, এই জন্য এটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি। তাহলে এই হচ্ছে ক্রম। তো আশা করি আমি 2-3টা ক্রম দেখিয়েছি, এবং আমরা হচ্ছে যে এটাকে কি বলা হয়, অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক দেখিয়েছি, এদের আলোকে ম্যাথও দেখবা। আমি এগুলোই সাবমিট করব, এগুলো অবশ্যই একটু শেষ করবা। আর কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টের জন্য আমি বারবারই বলতেছি যে পার্টগুলো আমি যখনই ম্যাথমেটিকের যে সূত্রগুলো দেখে এগুলো তটস্থ করে ফেলবা, যখন ম্যাথ করাবো কয়েকটা তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে এ পর্যন্তই।